বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। যুক্তরাষ্ট্রে করোনা প্রকোপ বাড়ায় ক্যালিফোর্নিয়ায় কঠোর লকডাউন চালু হয়েছে। বাংলাদেশের আদালত হেফাজত সহ 3 ইসলামপন্থী নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে। কি অভিযোগ আনা হয়েছে এদের বিরুদ্ধে? তারা ধর্মীয় লেবাস ব্যবহার করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য, সেটি অপসারণের জন্য রাষ্ট্রের মধ্যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যেটি রাষ্ট্রদ্রোহিতা শামিল বলে আমরা মনে করি। ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন সিএএ এর বাস্তবায়ন পশ্চিমবঙ্গে আগামী বছরে শুরু হবে বলছে বিজেপি। রয়েছে খেলার খবর। এই সব কিছু এবং আরো নানা বিষয় নিয়ে বিবিসি বাংলায় আজকের প্রবাহ। আজকের প্রবাহে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। শিরোনামেই যেমনটা শুনছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ার পটভূমিতে সে দেশের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় কঠোর লকডাউন জারি করা হয়েছে। এই লকডাউনে ক্যালিফোর্নিয়ার মোট 4 কোটি বাসিন্দার বেশিরভাগকেই ঘরবন্দি থাকার আদেশ দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়াতে গত মার্চ মাসেও একবার লকডাউন জারি করা হয়েছিল। এ নিয়ে আরও শুনুন মুন্নি আক্তারের কাছে। লকডাউনের এই আদেশের প্রভাব পড়বে বেশিরভাগ ক্যালিফোর্নিয়ানের জীবনে। ক্রিসমাসের ছুটিসহ মোট 3 সপ্তাহ ধরে এই লকডাউন বজায় থাকবে। এরই মধ্যে এই অঙ্গরাজ্যে বহু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং বাসিন্দাদের বলা হয়েছে তারা যেন নিজের পরিবারের বাইরে কারো সঙ্গে দেখা সাক্ষাৎ না করেন। গতকাল রোববার ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে একদিনে অতিরিক্ত 30,000 মানুষ করোনায় সংক্রমিত হয়েছে, যা ওই রাজ্যের জন্য একটি রেকর্ড। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেছেন, এ ধরনের একটি নতুন লকডাউনের ঘোষণা এরপর তাকে আর দিতে হবে না বলে তিনি আশা করছেন। করোনার ভ্যাকসিন তার ভাষায় সুড়ঙ্গের ওপারে আলোর আভাস দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। কোভিড সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রে এই দুটি এখন ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গত মাসের আমেরিকান থ্যাঙ্কসগিভিং ছুটি উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় গেছেন। অংশত তার ফলেই সংক্রমণ আরও বেড়েছে বলে তারা মনে করছেন। মুন্নি আক্তার। ওদিকে রাশিয়ায় করোনা ভাইরাসের ভ্যাকসিন কর্মসূচি চালু হয়েছে। প্রথম দফায় মস্কোতে এই স্পুটনিক ভি টিকাদান চলছে। এছাড়াও প্রথম পর্যায়ে 8টি প্রদেশে এই টিকা দেওয়া হবে। এই ভ্যাকসিন তৈরি করেছেন যেসব রুশ বিজ্ঞানী, তারা বলছেন এটি 95% কার্যকর এবং এর প্রধান কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কিন্তু আন্তর্জাতিক স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো এই ভ্যাকসিনকে এখনও অনুমোদন করেনি। গত 2 বছর ধরে মস্কোর কোসিগিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন বিবিসি বাংলার একজন কলাম লেখক শাকিলা সিমকি। তার কাছে আমি জানতে চেয়েছিলাম কেমন চলছে মস্কোতে কোভিড ভ্যাকসিন কর্মসূচি। কোভিড ভ্যাকসিন আবিষ্কারের যে আনন্দ, মানে সারা বিশ্বে মানুষের কাছে যেটা কাঙ্ক্ষিত ছিল এতদিন ধরে, তো সেটা আসলে মস্কো, আমি 2 বছর ধরে আছি এবং কোভিড 1 বছর ধরেই তো চলছে পুরো বিশ্বে। তো মস্কোতে থাকাকালীন আসলে এই জিনিসটা আমার বা অনেক দিন ওয়েট করার পর যখন ভ্যাকসিন আবিষ্কার হলো, এটা বিশ্বের কাছে যত এক্সাইটমেন্ট, সরকারিভাবে এক্সাইটমেন্ট যেমনটা দেখা দিয়েছিল, কিন্তু সে সাধারণ মানুষের কাছে আসলে এটা তেমন কোনো এক্সাইটমেন্টের ব্যাপারই না। কেননা আমি যখন কোয়ারেন্টাইন চলছিল তখনও অনেকে বিশ্বাস করতো না যে করোনার কোনো কিছু না, বা করোনার কারণে মানুষ মারা যায় না। এই ধরনেরও আমি দেখেছি এখানকার পাবলিকদের মধ্যে। তো ভ্যাকসিন আবিষ্কারের পর সাধারণ জনগণকে করোনা নিয়ে এদের মধ্যে উদ্বেগও যেমন দেখিনি, আবার ভ্যাকসিন আবিষ্কারের আনন্দ আমি দেখতে পাইনি তেমন। তবে যেহেতু বলা হয়েছে যে প্রাথমিকভাবে দেয়া হবে কিছু সিলেক্টেড পার্সনকে, মানে জনগণের মধ্যে ভাগ করা হয়েছে, তারপরেও এখানে প্রতি ঘন্টায় 1000 জন করে রেজিস্টার করছে। আর আরেকটা কথা বলে রাখা ভালো যে এখানে মাস্ক আর গ্লাভস
ছাড়াই কিন্তু সাধারণ জনগণ বেশিরভাগ চলাচল করতো। ইভেন এখনো রোজ 30,000-এর মতো এফেক্টেড হচ্ছে করোনায় এবং 500 জনের মতো মারাও যাচ্ছে, তবু তাদের মধ্যে কিন্তু কোনো ভাবলেশ নাই। ইভেন এখনো মেট্রোতে কিংবা রাস্তাঘাটে মানুষজন মাস্ক এবং গ্লাভস পরে জরিমানার ভয়ে, করোনার ভয়ে না। আপনি একটু আগে বলছিলেন যে বিশেষ কিছু নির্বাচিত লোককে এই টিকা প্রথম দেওয়া হবে, তো কারা পাবেন প্রথম দিকে এই টিকা? প্রথম স্টেপে আসলে প্রায়োরিটি দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মী, ডাক্তার, শিক্ষক এবং সমাজকর্মীদের আর কি। যেহেতু তারা কোভিড এর সাথে সরাসরি কাজ করছে এবং ঝুঁকিপূর্ণ, তাদের মধ্যে বেশি রিস্ক করোনা হবার, সে কারণে তাদেরকে দিয়ে শুরু করা হয়েছে আর কি। কিন্তু সকলের জন্যই এই কর্মসূচি বহাল থাকবে। তবে আরেকটা কথা, যারা নিতে চাইবে না তাদের জন্য কিন্তু এটা বাধ্যতামূলক না। এমনিতে আমাদের মস্কোতে শীত শুরু হলেই সবার জন্য ম্যান্ডেটরি একটা ভ্যাকসিন আছে, যে সর্দি কাশির জন্য এটা দিতে হয় আর কি। এবং উৎপাদন সংখ্যা যেমন, তা নিয়ে মেয়র সার্গেই ঘোষণাও করেছেন যে উৎপাদন পর্যাপ্ত পরিমাণ আছে এবং সবাই নিতে পারবে। আরেকটা কথা সেটা হচ্ছে যে এখানে যেমন রুশ নাগরিকদের জন্য ভ্যাকসিন ফ্রি, মানে বিনামূল্যে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা রুশ নাগরিকের জন্য বিনামূল্যে ভ্যাকসিন এখানে। কিন্তু আমরা যারা বাইরের দেশের বহিরাগত যারা, তাদের জন্য কিন্তু ভ্যাকসিনের একটা মূল্য নির্ধারণ করা হচ্ছে, সেটা হচ্ছে $26 করে আর কি। যে দ্রুত গতিতে এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে, এই স্পুটনিক ভি, তা নিয়ে তো আন্তর্জাতিক মহলে বেশ সমালোচনা রয়েছে। এটা নিয়ে কি রুশ সমাজে কোনো ধরনের সন্দেহ রয়েছে? এটা কি তারা সাদরে গ্রহণ করছেন, না তারা মনে করছেন এটা ঠিক ব্যবহার করাটা নিরাপদ নয়? এটা আসলে একটা মিশ্র প্রতিক্রিয়া বলা চলে। যে এখানে আমি নিজে পার্সোনালি আমার যে টিচাররা, ওনাদেরকেও আমি জিজ্ঞেস করেছি, একজনের সাথে আমার কথাও হয়েছে যে ভ্যাকসিনের ব্যাপারে তার মধ্যে কি ইন্টারেস্ট, যেহেতু ওনারা প্রায়োরিটি পাচ্ছেন প্রাথমিকভাবে। তো উনি কিন্তু আমাকে বললেন যে উনি কিন্তু ইন্টারেস্টেড না, কেননা উনি আরো দেখতে চান সবাই নেবে, তারপর মানে উনি প্রাথমিকভাবে সিলেক্টেড হলেও উনি এখনো সেটা ওয়েট করছেন যে প্রতিক্রিয়া উনি দেখবেন, তারপর ভেবে চিন্তে দেবেন। মানে তার মানে তার মধ্যেও কিন্তু একটা ভয় যে এটা যত দ্রুত হয়েছে এটা কতটুকু কার্যকরী, তো উনি সেটা জেনেই নেবেন আর কি। আবার হচ্ছিল, আমি যেখানে থাকি অনেক ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করেছি, তারা কিন্তু খুব এক্সাইটেড, তারা নিতে চায়। আর আমিও আসলে নিতে চাই, কেননা একটা ওয়ে যেহেতু আছে আর একটা সুযোগ আছে, তো নিয়ে রাখতে যাচ্ছেন। তো সিমকি, রাশিয়া বিশাল একটা দেশ, এর 4টা টাইম জোন রয়েছে, এত বড় একটা দেশ। তো পুরো দেশকে এই টিকা কর্মসূচির আওতায় আনতে গেলে তো অনেক সময় লেগে যাবে। কোনো ধারণা পাওয়া যাচ্ছে যে কতদিন লাগতে পারে? সরকার এখনো বলেনি, কোনো নির্দিষ্ট টাইমও দেয়নি। তবে সরকার বলেছে যে টিকা পর্যাপ্ত পরিমাণ উৎপাদিত আছে আর কি, উৎপাদন করা হয়েছে। আর কেউ নিতে না চাইলে আসলে বাধ্যতামূলক না, যেহেতু এটা আসলে বলা যায় না যে কেউ নিচ্ছে কেউ নিচ্ছে না। আর রাশিয়া বিশাল দেশ, আপাতত 7টা স্টেটে ঘোষণা করা হয়েছে টিকা দেবার। তো এটা আসলে ধারণা করা খুবই দুরূহ আসলে। মস্কো থেকে বলছিলেন শাকিলা সিমকি। আপনাদের এখানে জানিয়ে রাখি, আজ রাতের আয়োজন পরিক্রমার ফোন ইনে করোনা ভাইরাস এবং শ্বাসতন্ত্রের রোগ সংক্রান্ত আপনাদের প্রশ্নের জবাব দেবেন ঢাকার ইউনাইটেড হসপিটালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডক্টর রওশন আরা খানম। এতে যোগ দিতে চাইলে 01-714-115578। আমি আবার বলছি 01-714-115578। এই নম্বরে SMS করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। বাংলাদেশের এক আদালত হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ বাবুনগরী এবং মামুনুল হক সহ 3 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তদন্তের জন্য আজ পুলিশকে নির্দেশ দিয়েছে। সে দেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন নামে 2টি সংগঠন। মামলায় অভিযুক্ত ইসলামপন্থী সংগঠনের নেতাদের পক্ষ থেকে এই মামলা প্রত্যাহারের দাবি করা হয়েছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা কাদির কল্লোল।
ঢাকার দক্ষিণে ধোলাইপাড় এলাকায় শেখ মুজিবের ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইসলামপন্থী কয়েকটি দল এবং সংগঠন। সম্প্রতি এসব দল বা সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে তাদের নেতারা ভাস্কর্য বিরোধী নানা রকম বক্তব্য দিয়েছেন। এমন প্রেক্ষাপটে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমমনা দুটি সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে দুটি মামলার আবেদন করা হয় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে। মামলার বাদীপক্ষের আইনজীবী AUZ প্রিন্স জানিয়েছেন, তাদের মামলা আদালত আমলে নিয়েছে এবং পুলিশের একটি তদন্ত সংস্থা PBI-কে তদন্ত করে 7 জানুয়ারির মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগটা নিয়ে আসা হয়েছে হলো এই তিনজন মোহাম্মদ মামুনুল হক, সৈয়দ ফয়জুল করিম এবং চট্টগ্রামের মোহাম্মদ জুনায়েদ ওরফে জুনায়েদ বাবুনগরী। তারা ধর্মীয় লেবাস ব্যবহার করে তাদের অনুসারীদের মধ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য সেটি অপসারণের জন্য রাষ্ট্রের মধ্যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যেটি রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে আমরা মনে করি। বিজ্ঞ আদালত বাদীর স্বাক্ষর গ্রহণ করার পরে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মামলাটি PBI তদন্তে দিয়েছেন। মামলায় অভিযুক্তদের মধ্যে জুনায়েদ বাবুনগরী হচ্ছেন হেফাজতে ইসলামের আমির, অন্য অভিযুক্ত মামুনুল হক হেফাজতের যুগ্ম মহাসচিব এবং একই সাথে ইসলামপন্থী দল খেলাফতে মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে রয়েছেন। আরেকজন অভিযুক্ত হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে দলের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম। মামুনুল হক বিবিসিকে বলেছেন, রাজনৈতিক দুরভিসন্ধি থেকে তাদের বিরুদ্ধে এ ধরনের মামলা করা হয়েছে বলে তাঁরা মনে করেন। হেফাজতে ইসলামের অন্যতম একজন নায়েবে আমির আব্দুর রব ইউসুফী বলেছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না করে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, এর দায় সরকারের উপরই পড়বে বলে তিনি উল্লেখ করেন। আমরা সরকারকে অলরেডি জানিয়ে দিয়েছি আমরা এই বিষয় নিয়ে বসতে চাই এবং কোনো সংঘাত যাতে দেশে না হয়, দেশের স্থিতিশীলতা এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা হোক, আমরা সেই দিকে যাচ্ছি। বসলে থেকে আলাপ আলোচনা হবে, আলাপ আলোচনা হয়ে একটা সমাধানে আসবে। অতীতে এরকম হয়েছে, বসা হয়েছে, সমাধান হয়েছে। যেমন থেমিস মূর্তির ব্যাপারটা নিয়ে এটাও সরকার এটাকে এই জায়গা থেকে সরিয়ে পাবলিক স্পেস থেকে একটা পিছনের দিকে নিয়ে গেছে। কাজে বসলে তো এমনি আমরা সাংবাদিক সম্মেলন করে বলা আর সরাসরি সরকারকে বোঝানো দুটা তো এক জিনিস না। নিম্ন আদালতের সরকারি একজন আইনজীবী জানিয়েছেন, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হয়। ফলে ভাস্কর্য ইস্যুতে এই মামলায় এখন আদালতের নির্দেশে PBI তদন্তে যদি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের প্রমাণ পায়, তখন তদন্তকারী সংস্থাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিবিসিকে বলেছেন, তদন্তে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের প্রমাণ মিললে তখন বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক বলেছেন, ভাস্কর্য বিরোধীদের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে তাঁরা মনে করছেন। এদিকে ভাস্কর্য বিরোধীদের অনেকে যে বলেছেন তারা সরকারের সাথে আলোচনা চেয়েছেন, সরকারের ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খানও বলেছেন, অল্প সময়ের মধ্যেই আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে। আলোচনা হচ্ছে ওলামায়ে মাশায়েখদের সাথে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করবেন, করে এটার একটা অবশ্যই একটা ফয়সালা নিয়ে আসবেন এবং শান্তিপূর্ণ অবস্থান আমরা যেতে পারবো। এটা নিয়ে বিতর্কের কোনো কারণ নেই, বিতর্কের কোনো বিষয় না। যতটুকু হয়েছে এটা আর বেশি কিছু হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি করি না। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এর একটা ফয়সালা নিয়ে আসবেন, কোনো অসুবিধা হবে না। তবে ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও সমমনা সংগঠনগুলো ঢাকাসহ সারা দেশে কয়েকদিন ধরে সমাবেশ, মিছিল, মানববন্ধন সহ নানা কর্মসূচি অব্যাহত রেখেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের আজ সাংবাদিকদের বলেছেন, ঢাকার ধোলাইপাড় এলাকায় শেখ মুজিবের ভাস্কর্য নির্মাণ হবেই। এ নিয়ে আরও খবর জানাতে সংবাদদাতা কাদির কল্লোল এখন বিবিসি ঢাকা স্টুডিও থেকে আমাদের সঙ্গে সরাসরি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। কাদির, আমি স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে দেখছিলাম যে বাংলাদেশের হাইকোর্ট আজ সারা দেশে শেখ মুজিবের সব ভাস্কর্য এবং মুরালের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ নিয়ে ঠিক কি বলছে হাইকোর্ট? হ্যাঁ, আসলে হাইকোর্ট এই নির্দেশ যখন দিয়েছে তখন আসলে ইসলামপন্থী কয়েকটি দল এবং সংগঠন ভাস্কর্য বিরোধী অবস্থান নিয়ে কর্মসূচি নিয়েছে এবং এরই মাঝে কুষ্টিয়ায় শেখ মুজিবের নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে। এমন প্রেক্ষাপটেই একজন আইনজীবী রিট মামলায় হাইকোর্ট দেশের সব জেলায় উপজেলায় শেখ মুজিবের ভাস্কর্য বা মুরালে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। অবশ্য কর্মকর্তারা জানিয়েছেন যে ধর্মভিত্তিক কয়েকটি দলের ভাস্কর্য বিরোধী অবস্থান নেওয়ার প্রেক্ষাপটে ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় শেখ মুজিবের
ভাস্কর্যের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন যে আজই স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তাদের মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে সারা দেশে শেখ মুজিবের ভাস্কর্য এবং মুরালের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙার যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সেটাও কর্মকর্তারা বলছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঢাকা থেকে খবর দিচ্ছিলেন সংবাদদাতা কাদির কল্লোল। অনুষ্ঠানের এই পর্যায়ে বাদবাকি বিশ্বের কিছু খবর মোয়াজ্জেম হোসেনের কাছে। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কভেনি বলেছেন, ব্রাসেলসে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের মধ্যে মীমাংসা বৈঠকে তেমন অগ্রগতি হচ্ছে না। তিনি বলেন, সাগরে মাছ ধরার অধিকার, প্রতিযোগিতার নিয়মকানুন এবং চুক্তি বাস্তবায়নের কৌশল নিয়ে মতভেদ এখনও দূর হচ্ছে না। মীমাংসা বৈঠকের অগ্রগতি এবং সমস্যা নিয়ে দিনের আরও পরের দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইইউ প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেইন কথা বলবেন। বিশ্বের যে কোনো জায়গায় মানবাধিকার লঙ্ঘনকারীদের উপর নিষেধাজ্ঞা চাপাতে যুক্তরাষ্ট্রের ম্যাগনিতস্কি আইনের ধাঁচে ইউরোপে একটি আইন করার ব্যাপারে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা একমত হয়েছেন। আইনটি হলে বিশ্বের যে কোনো স্থানে মানবাধিকার লঙ্ঘনের অপরাধে যে কোনো ব্যক্তির উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা যাবে। ইউরোপে তার সম্পদ আটকে রাখা যাবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, জো বাইডেন যখন আগামী মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক বস্তুনিষ্ঠ ও যৌক্তিক অবস্থায় ফিরে যাবে বলে তিনি আশা করছেন। চীনে একদল মার্কিন ব্যবসায়িক নেতার সঙ্গে কথা বলার সময় তিনি চীনের প্রতি যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান। পাকিস্তানের একটি হাসপাতালে করোনা ভাইরাসের 6 জন রোগী মারা যাওয়ার পর হাসপাতালের পরিচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত সপ্তাহান্তে ওই হাসপাতালে অক্সিজেনের সরবরাহ শেষ হয়ে গিয়েছিল। রোগীদের পরিবারগুলো বলছে, শনিবার রাতে যখন অক্সিজেন ফুরিয়ে যাচ্ছিল তখন সেখানে আতঙ্ক তৈরি হয়। ভারতের অন্ধ্রপ্রদেশের কর্মকর্তারা বলছেন, অজানা এক রোগে আক্রান্ত হবার পর সেখানে 400-রও বেশি লোককে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। এলুরু শহরের বাসিন্দারা বলছেন, আক্রান্তদের মধ্যে খিঁচুনি, মাথা ধরা এবং বমির মতো বিভিন্ন লক্ষণ দেখা গেছে। আফগানিস্তানের কর্মকর্তারা বলছেন, দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে এক গাড়ি বোমা হামলায় কমপক্ষে 33 জন আহত হয়েছে। বিশ্ব সংবাদ পরিবেশন করলেন মোয়াজ্জেম হোসেন। এবার আপনাদের নিয়ে যাব খেলার মাঠে। খেলার খবর পড়ছি রায়হান মাসুদ। আজ মাঠের খেলা নেই বঙ্গবন্ধু টি-20 লিগে, তবে আলোচনায় আছেন সাকিব আল হাসান। বিচমুট একটি ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন বর্তমানে বঙ্গবন্ধু টি-20 লিগে খুলনার হয়ে খেলা এই ক্রিকেটার। সেখানে দেখা গেছে টিম হোটেলের সুইমিং পুলের পাশে মুখে ফেসিয়াল মেখে সাকিবের সাথে রুবেল হোসেন, ইমরুল কায়েস ও কোচ মোহাম্মদ সালাউদ্দিনও আরাম করছেন। বঙ্গবন্ধু টি-20 লিগে সাকিবের দল 6 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে। এদিকে বাদ পড়তে পারে বাংলাদেশের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। 5 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে বরিশাল আছে পয়েন্ট তালিকার তলানিতে। এ নিয়ে কি বলছেন তামিম ইকবাল? আমরা যদি নেক্সট 3টা ম্যাচই ভালো করতে পারি তাহলে অবশ্যই আমাদের একটা ভালো চান্স থাকবে কোয়ালিফাই করার। বাট এটাই আসলে ক্রিকেট খেলা এমন খেলা যে আমরা কোনো সময় হয়তো আমরা খুব বেশি ভালো ক্রিকেট খেলি নেই পুরো টুর্নামেন্টে, বাট উই হ্যাভ টু কিপ অন বিলিভিং যে আমরা টার্ন আউট করতে পারি। সবাই একই উইকেটেই খেলছি, যারা ভালো খেলছে তারাও একই উইকেটেই খেলছে। উইকেট আমি কোনো সময় এক্সকিউজ দিই না। আমার কাছে মনে হয় যে আমরা এক্সপিরিয়েন্সড এনাফ সবাই যে যদি উইকেট ডিফিকাল্ট হয় তাহলে ওই ডিফিকাল্ট উইকেটে কীভাবে খেলা যায়। যখন একটা টিম হয়তো বা খুব একটা বেশি ভালো করছে না, এটার থেকে অনেক কিছু শেখার থাকে। বাট দ্য মেন ইম্পর্টেন্ট যে জিনিস হলো আমি এটার থেকে শিখছি কি শিখছি না। এখান থেকে যদি আমরা কাম ব্যাক করতে পারি, স্পেশালি ইন দ্য নেক্সট 3 games, ইট উইল বি আ গুড থিং ফর দ্য টিম অ্যান্ড ফর মাই সেলফ অ্যাজ ওয়েল। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একটি সিরিজ আছে সামনে, সেখানে তামিম ইকবালের আনুষ্ঠানিক অধিনায়কত্বের ক্যারিয়ার শুরু হবে। কোভিডের কারণে আবারও বাতিল হলো ক্রিকেট ম্যাচ। দক্ষিণ আফ্রিকার সাথে ইংল্যান্ডের সিরিজের দ্বিতীয় ওয়ানডেও বাতিল হলো এবার। গতকাল প্রথম ওয়ানডে বাতিল হয়েছিল হোটেল স্টাফের কোভিড পজিটিভ হওয়ার পর। আজ ইংলিশ ক্রিকেট দলের 2 সদস্যের কোভিড পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে, সেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার অপেক্ষায় আছে। এবার সিরিজ মাঠে গড়ানো নিয়েই শঙ্কা দেখা যাচ্ছে। বৃহস্পতিবারই দক্ষিণ আফ্রিকা ছাড়ার কথা ইংল্যান্ড দলের। একদিকে সিরিজ বানচাল হওয়ার ভয়, অন্যদিকে পাকিস্তানি ক্রিকেটাররা কোভিড পরীক্ষায় উতরে নিউজিল্যান্ডে অনুশীলন শুরুর অপেক্ষায় আছে।
নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পরেই অনুশীলনে নামবে পাকিস্তানের ক্রিকেট দল। ফুটবলে একটি বড় খবর হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে সীমিত আকারে মাঠে ফিরেছে দর্শকরা। এই ঘটনা বেশ রোমাঞ্চ ছড়িয়েছে লিভারপুল ক্লাবের খেলোয়াড়দের মধ্যে। ওলভারহ্যাম্পটনের সাথে এই খেলায় 2000-এর মতো দর্শক মাঠে ঢুকতে দেওয়া হয়। লিভারপুল কোচ ইউর্গেন ক্লপও শিহরিত হয়েছেন বলে জানিয়েছেন। ম্যাচটিতে 4-0 গোলের জয় পেয়েছে স্বাগতিক ক্লাব। তবে ইংল্যান্ডে এটা প্রথম ঘটনা নয়। আরও 27টি পাইলট প্রকল্পে দর্শকদের মাঠে আনা শুরু করা হয়েছে। ওদিকে অবসর ভেঙে মাঠে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ইয়োহান বোথা। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন জাতীয় দলের হয়ে ব্যস্ত থাকবেন বলে তার বদলি হিসেবে নেওয়া হয়েছে বোথাকে। রাহান মাসুদের কাছে শুনছিলেন খেলার খবর। ভারতে প্রায় বছরখানেক আগে পাশ হওয়া বিতর্কিত নাগরিকত্ব আইন বা সিএএ এর বাস্তবায়ন পশ্চিমবঙ্গ রাজ্যে আগামী বছরের গোড়াতেই শুরু হয়ে যাবে বলে বিজেপি নেতারা ঘোষণা করেছেন। এই আইনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিমরা ভারতের নাগরিকত্ব পাবেন বলে বলা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার আগেই জানিয়েছে তারা এই আইন মানবে না। রাজ্যে বিধানসভা নির্বাচনের মাত্র মাস কয়েক আগে এই উদ্যোগকে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক স্টান্ট বলে বর্ণনা করেছে। কিন্তু বিজেপি পাল্টা যুক্তি দিচ্ছে জাতীয় নিরাপত্তার স্বার্থে পশ্চিমবঙ্গে সিএএ বা এনআরসি চালু করা ছাড়া কোনো উপায় নেই। দিল্লি থেকে আরও জানাচ্ছেন সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ। গত ডিসেম্বরে ভারতের পার্লামেন্ট নতুন নাগরিকত্ব আইন পাশ করার প্রায় সঙ্গে সঙ্গেই দিল্লির শাহিনবাগ সহ দেশের নানা প্রান্তে শুরু হয়ে যায় তুমুল বিক্ষোভ আন্দোলন। সেই রেশ না থিততেই ভারত মহামারী আর লকডাউনের কবলে পড়ে, ফলে নাগরিকত্ব আইনের বাস্তবায়ন কার্যত হয়নি বললেই চলে। কিন্তু এখন পশ্চিমবঙ্গে ভোটের যখন আর 5 মাসও বাকি নেই, তখন সে রাজ্যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাশ বিজয়বর্গিয়া ঘোষণা করেছেন সামনের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস থেকেই রাজ্যে পুরোদমে ওই আইনের বাস্তবায়ন শুরু হয়ে যাবে, অর্থাৎ বাংলাদেশ থেকে আসা হিন্দুরা নাগরিকত্ব পেতে শুরু করবেন। সম্প্রতি বিজেপি সভাপতি জেপি নাড্ডা বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেরকমই ইঙ্গিত দিয়েছেন। রাজ্যে বিজেপির ভাইস প্রেসিডেন্ট ভারতী ঘোষ বিবিসিকে বলছিলেন কেন এই আইন রূপায়ণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গই তাদের অগ্রাধিকার। বাংলাদেশের সাথে আমাদের যে 2017 কিলোমিটার বর্ডার রয়েছে, এটা দিয়ে কন্টিনিউয়াস ইনফিলট্রেশন বিগত কয়েক দশক ধরে কিন্তু চলছে এবং তৃণমূল সরকারের আমলে এটা একেবারে খুলে দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় সরকার যতবার বলেছে যে ওখানে আমরা ফেন্সিং করব, কেন্দ্র সরকারকে রাজ্য সরকার উত্তর দিয়েছে যে আপনারা তাহলে জায়গা কিনে এখানে করুন, মানে কোন রকম সহযোগিতা রাজ্য সরকার করেনি। আজকের দিনে ওয়েস্ট বেঙ্গল ইজ আ থ্রেট টু ন্যাশনাল সিকিউরিটি, এই জায়গায় আমরা গিয়ে দাঁড়াচ্ছি। এই লোকগুলো যখন আসছে, এদেরকে ভোটার কার্ড, রেশন কার্ড সব দিয়ে একটা ইললিগাল ভোটারের একটা ক্যাম্প তৈরি করা হচ্ছে, হিউজ ক্যাম্প। এখন এই জায়গাটা যদি ঠিক করতে হয় তাহলে কিন্তু যেমন সিএএ দরকার, এনআরসি দরকার, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের দরকার। তবে বিধানসভা নির্বাচনের মুখে এই পদক্ষেপকে একটা সস্তা রাজনৈতিক চমক হিসেবেই দেখছে রাজ্যের তৃণমূল সরকার, যারা আগেই ঘোষণা করেছে এই আইন তারা পশ্চিমবঙ্গে প্রয়োগ করতে দেবে না। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও সাবেক এমপি কুণাল ঘোষ। এটা পলিটিক্যাল স্টান্ট, আর যেহেতু ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে বিজেপির কোনো কিছু বলার নেই, তার থেকে এটাকে নজর ঘোরাতে এই দিকে নিয়ে যাচ্ছে। এখানে তো সবাই নাগরিক, যারা হওয়ার কথা নাগরিক আছেন, নতুন করে কি নাগরিকত্ব দেবে? ভোটার লিস্টে নাম আছে, আধার কার্ড আছে, সচিত্র পরিচয়পত্র আছে, এর বাইরে নতুন কি জিনিসটা দেবে? এটা মানুষকে একটা অন্যদিকে নজর ঘুরিয়ে কনফিউশনের মধ্যে ওরা ফেলে রাখছে। যে ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে বিজেপির কিছু লোক যে জিতলেন, তাহলে সেই ভোটার লিস্টটাই যদি ভুয়ো হয় তাহলে তারা কি করে জিতলেন? বিজেপি নেত্রী ও সাবেক পুলিশ কর্মকর্তা ভারতী ঘোষ অবশ্য মনে করিয়ে দিচ্ছেন, ভোটার তালিকায় নাম থাকলেই তিনি ভারতের নাগরিক এমনটা নয়। শুধু ভোটার কার্ড, রেশন কার্ড থাকা মানেই সে যে একটা লিগ্যাল পারসন, লেজিটিমেট সিটিজেন, তা কিন্তু নয়। সুতরাং ওভারঅল একটা অ্যাসেসমেন্ট করে যারা ধরুন বাইরে থেকে এসছে, সত্যিকারের অত্যাচারিত হয়েছে, রিলিজিয়াসলি পারসিকিউটেড হয়েছে, তাদের একটা স্বীকৃতি দেওয়া। কারোর ভোটার কার্ড আর রেশন কার্ড দেখিয়ে সে যদি বলে আমি সিটিজেন অফ ইন্ডিয়া, তা কিন্তু নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের সদস্য ও পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত এমপি দেবশ্রী চৌধুরীও বিবিসিকে জানিয়েছেন, নতুন আইনের সুফল যারা পাবেন তাদের দেওয়া হবে একটি বিশেষ নাগরিকত্ব কার্ড। যারা বাংলাদেশ, পাকিস্তান বা বাইরে থেকে যারা এসছেন, ধর্মীয় কারণে বা সামাজিক কারণে প্রতারিত হয়ে যারা এসছেন এখানে, তাদের নাগরিকত্ব কার্ড দেওয়া হবে। প্রচুর যারা বাংলাদেশ থেকে এসছে, বছরের পর বছর এসছে, 71 সালের পর থেকে এই সংখ্যা ক্রমে বৃদ্ধি পেয়েছে,
তাদের জন্য এই নাগরিকত্ব কার্ড দেওয়া হবে। অতিরিক্ত মানে যারা এখনো পর্যন্ত যাদের দাবি ছিল যে তাদের নাগরিকত্ব নিয়ে এখনো সংশয় আছে, তাদের জন্য এটা সিকিউরিটি কার্ড। বিজেপি সূত্রগুলো আরও দাবি করছে 50-এর দশক থেকে মতুয়া সমাজের প্রায় 30 লক্ষ হিন্দু বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। নতুন আইনের বাস্তবায়নে তারাই সবচেয়ে উপকৃত হবেন। কিন্তু পশ্চিমবঙ্গে সেই নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়ায় রাজ্য সরকার যে কোনো সহযোগিতা করবে না, তৃণমূল কংগ্রেস তা এর মধ্যেই স্পষ্ট করে দিয়েছে। শুভজ্যোতি ঘোষ। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। এবার আফরোজা নীলার কাছে শোনা যাক সোশ্যাল মিডিয়ার খবর। ধন্যবাদ মাসুদ। সামাজিক মাধ্যমে আলোচিত খবরগুলো নিয়ে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। নীলা, আজও কিন্তু ভাস্কর্য ইস্যুটি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। বিশেষ করে হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ বাবুনগরী এবং মামুনুল হক সহ 3 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তদন্ত করবে পিবিআই। এই খবরটি নিয়ে নানান আলোচনা সমালোচনা দেখা যাচ্ছে। খবরটি নিয়ে বিবিসি বাংলার ফেসবুক পাতায় আর আলমগীর লিখেছেন, তদন্ত কমিটিগুলো কতটুকু বিশ্বাসযোগ্য আর জনগণের কাছে গ্রহণযোগ্য সেটাও দেখার বিষয়। অ্যাডভোকেট উকিল লিখেছেন, ভাস্কর্য ইস্যুর চেয়ে বড় ইস্যু দুর্নীতি বন্ধে আপনারা সজাগ হন, সারা দেশের মানুষকে পাশে পাবেন। অন্যদিকে আল হাবিব নামে একজনের মন্তব্য, একই অপরাধের জন্য বাংলাদেশের আরও 80% লোকের বিরুদ্ধে মামলা করা হোক। লুৎফর রহমান তালুকদার লিখেছেন, ভাস্কর্য এদেশে তো আর নতুন কিছু নয়, তাহলে ভাস্কর্য ইস্যু নিয়ে হঠাৎ করে সরব হওয়া কেন? আসলে এরকমই মন্তব্য কিন্তু করছেন গত কদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। অন্যদিকে চট্টগ্রামে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য মুরাল সুরক্ষায় পুলিশ, এমন খবর আর ছবিও কিন্তু বেশ শেয়ার হচ্ছে ফেসবুকে। এর পাশাপাশি এটি নিয়ে ট্রল হতেও দেখা যাচ্ছে। যেরকম জান্নাতুল মাওয়া লিখেছেন, এটি পাহাড়ের জন্য একটা বাজেট ঘোষণা দেয়া হোক। আর ববি হাবিবের মন্তব্য, সাধারণ মানুষের জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই, আর এই ভাস্কর্যের জন্য কত কিছু। অনেকটা একই ধরনের মন্তব্য মনির উদ্দিন মামুনের। তিনি লিখেছেন, পুলিশ ভাই যেভাবে ভাস্কর্যের নিরাপত্তা দিচ্ছেন, ওইভাবে যদি জনগণের নিরাপত্তা দিতেন তাহলে আমাদের দেশ এতদিনে অনেক দূর এগিয়ে যেত। শাহির রহমান লিখেছেন, ভাস্কর্য নিয়ে কেন যে এমন হচ্ছে বুঝতে পারি না। দেশের বাইরে গেলে দেখা যায় তাদের দেশের বিখ্যাত মানুষদের ভাস্কর্য। আমাদের দেশের মানুষের মন মানসিকতার পরিবর্তন করা উচিত, তবেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এছাড়া নীলা, করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী, এই খবরটিও কিন্তু আলোচনায় আছে। প্রথম সারির সংবাদ মাধ্যম সহ প্রায় সব গণমাধ্যমেই আসা এই খবরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হচ্ছে যে, শিক্ষামন্ত্রী দীপুমণির ঠান্ডা জ্বর থাকলেও অন্য কোনো উপসর্গ নেই, তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আর এই খবরে সবাই তার সুস্থতা কামনা করছেন। এর পাশাপাশি অনেকেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বন্ধের প্রসঙ্গটি নিয়ে এসেছেন নীলা। যেরকম মিষ্টি লিখেছেন, আমাদেরকে বাঁচাতে গিয়ে নিজে আজ করোনায় আক্রান্ত। শাহিন আহমেদ লিখেছেন, ম্যাডাম, এত সাবধানতার মধ্যে থাকার পরও আপনি করোনায় আক্রান্ত হলেন, তাই স্কুল কলেজ খুলে দিয়ে সব স্বাভাবিক করেন। অন্যদিকে সাথী নামে একজনের মন্তব্য, অটোপাস শিক্ষার্থীদের উচিত ওনার জন্য বেশি বেশি দোয়া করা। আসলে অটোপাস এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে অনেকের মধ্যে যে এখনো প্রশ্ন আর ক্ষোভ রয়েছে, সেটাই উঠে এসেছে বিভিন্ন মন্তব্যে। এছাড়া সারা দেশে যে ঘন কুয়াশা সৃষ্টি হয়েছে আর এর মধ্যে ফেরি পারাপারের সমস্যা, সেই বিষয়টিও কিন্তু আলোচনায় আছে। তবে পদ্মা নদীতে ফেরি ডুবি থেকে যে 19টি যানবাহন ও বহু মানুষকে বাঁচিয়েছেন এক ফেরি চালক, সেই খবরটি কিন্তু বেশ শেয়ার হচ্ছে। একদম ঠিক তিতুমির। মোহাম্মদ ফজলুল করিম কিভাবে সাহসিকতার সাথে ফেরির মানুষদের বাঁচিয়েছেন সেই গল্প করেছেন বিবিসি বাংলার কাছে। খবরটি কিন্তু আপনারা দেখতে পাবেন বিবিসি বাংলার ওয়েবসাইটে। এই খবরটি শেয়ার করে পুতুল সাজিয়া সুলতানা লিখেছেন, চালকদের দায়িত্বহীনতায় জীবন বিপন্ন হবার সংবাদ তো ইদানিং প্রায়ই শোনা যায়, কিন্তু চালকের বিচক্ষণতা এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের ফলে নিশ্চিত দুর্ঘটনার কবল থেকে বাঁচার ঘটনা খুব একটা শোনা যায় না। এই চালককে অবশ্যই পুরস্কৃত করা উচিত। অনেকটা একই ধরনের মন্তব্য রাশিদুল আলম অভির লিখেছেন, ফেরি চালকের সাহস ও উপস্থিত বুদ্ধি পুরস্কারের যোগ্য। আর বেলি রহমান বলছেন, ওই মুহূর্তে ফেরি চালককে রক্ষাকর্তা করে পাঠিয়েছেন সৃষ্টিকর্তা, তার রহমতে রক্ষা পেল এতগুলো মানুষ। আর রুহুল আমিনের মন্তব্য, পদ্মা নামটা শুনলেই আমার উন্নয়নের কথা মনে পড়ে যায়। আর রাসেল আহমেদ লিখেছেন, জাহাজের ড্রাইভার দিয়ে ফেরি চালালে যা হয়, সাবাস বাঙালি, সাবাস। তো সবই ছিল আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আপডেট। ধন্যবাদ এতক্ষণ সবাইকে সঙ্গে থাকার জন্য। এবার অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। যুক্তরাষ্ট্রে করোনা প্রকোপ বাড়ায় ক্যালিফোর্নিয়ায় কঠোর লকডাউন চালু করা হয়েছে।
বাংলাদেশের আদালত হেফাজত সহ 3 ইসলামপন্থী নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে। ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন সিএএ এর বাস্তবায়ন পশ্চিমবঙ্গ রাজ্যে আগামী বছরের গোড়াতেই শুরু হবে বলছে বিজেপি। এই আইনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিমরা ভারতের নাগরিকত্ব পাবেন বলে বলা হয়েছে। বিবিসি থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা প্রচারিত হবে আজই। সেখানে রয়েছে ফোন ইন, আশা করি শুনবেন। বাংলাদেশ সময় রাত 10:30 আর ভারতে রাত 10টায়। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গ দেওয়ার জন্য। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.